2024 যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে দর্শনের পেজ AC6 এবং AC185 পেজের সম্পূর্ণ MCQ এবং SAQ। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দাও। তোমাদের আরেকটি কথা বলবো যে এই পেজের উত্তরপত্রটি সম্পূর্ণ PDF আকারে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কটি ক্লিক করলেই তোমরা কিন্তু উত্তরপত্রটি ডাউনলোড করতে পারবে, কিন্তু পিডিএফটি একটি পাসওয়ার্ড যুক্ত, তাই আমি তোমাদের এই পাসওয়ার্ডটি ভিডিওর প্রথমে কিংবা শেষে কোথাও বলে দেবো। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, পাসওয়ার্ডটি তবেই তোমরা জানতে পারবে এবং পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তাহলে দেখে নাও পেজ নম্বর AC6 এর যে সমস্ত MCQগুলো আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। তাহলে দেখো পেজ AC6 এর যে সমস্ত MCQগুলো তোমাদের জন্য করে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, লহস শব্দটির অর্থ কি? চিন্তা। যুক্তিবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন অন্নং ভট্ট। আমি বিদ্যালয়ে যাব না, এটি হলো একটি বাক্য। বাক্য বলা হয় চিন্তার ভাষাগত প্রকাশকে। তারপরে প্রশ্ন, বিপরীত বিরোধিতা বলা হয় অতি বিষম। বিপরীত বিরোধিতাকে বলা হয় অতি বিষম। তারপরে হচ্ছে পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয়, কিন্তু এর বিপরীত কথাটি যদি সত্য না হয়, তাহলে উভয়ের মধ্যে যে সম্বন্ধ তৈরি হয় সেটি হলো বিপরীত বিরোধিতা। তারপরে দেখো 8 নম্বরটা MP MS, সুতরাং SP এই সংস্থানের আকার হলো তৃতীয়। 9 নম্বর প্রশ্ন, ও মূর্তিটি বৈধ দ্বিতীয়। 10 নম্বর, কোন আকারটি অবৈধ? এটি হবে D এর অথবা P অথবা Q, আবার Q অবলিক, সুতরাং নয়, P। তারপরে প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, প্রাকল্পিক বচনে যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলা হয় অনুক। 12 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন জর্জ বুল। তারপরে কোনো মানুষ নয় অসুখী, এর ভেন চিত্রটি হবে বি এরটা। দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণী নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 4টি। রমা ও সোমা দুজনে কেউই আসবে না, এর প্রতিকারিত রূপটি হবে সি এরটা হবে। তারপরে দেখো 16 নম্বরটা পি কিউ এর বচনাকারটি হবে ডি এরটা হবে আপতিক। তারপর 17টা আরোহ অনুমানের লক্ষণটি হলো প্রত্যক্ষের অতিক্রমণ। তারপরে দেখো 18 নম্বর প্রশ্নটি, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা। তারপরে দেখো আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মিল। তারপরে এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করা হয় সেটি প্রতিটি কার্যের অঙ্কে অনেক নয়, বরং একটি কারণ থাকে, তা হলো সামান্য অর্থে। তারপরে চাল ছাড়া ভাত হয় না, এটি আবশ্যিক শর্ত। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, অব্যবহৃত, পূর্ববর্তী এই সকল বিশেষণ সূচিত করে কারণের পরিমাণগত দিককে। তারপরে দেখো যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ। এই সূত্রটি মিলের ব্যতিরেখী সূত্র। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতিটি হলো ব্যতিরেখী। তারপরে 2 নম্বরে শুরু হয়ে যাচ্ছে SAQ। এই SAQগুলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি সলভ করে দিয়েছি। দেখে নাও যে একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত, সকল মানুষ হওয়া মরণশীল প্রাণী সত্য, অর্থাৎ সকল কবি হয় মানুষ, তাহলে সুতরাং যে সকল কবি হয় মরণশীল প্রাণী সত্য। অথবা দিয়ে মাধ্যম অনুমানে কয়টি যুক্ত বাক্য থাকে? মাধ্যম অনুমানে 2 বা ততোধিক আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য বা হেতু বাক্য থাকে। তারপরে 2 নম্বর প্রশ্ন, কোনো বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়, দুটি সামান্য বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়, উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। তারপরে 3 নম্বর প্রশ্ন, কোন ছাত্রী নয় মেধাবী, এই বচনটি বিরুদ্ধ বচনটি লেখো। না, সকল ছাত্রী বা ছাত্র হয় মেধাবী, ছাত্রী লিখলে হবে না, ছাত্র আছে, সকল ছাত্র হয় মেধাবী। অথবা বিপরীত বিরোধিতা কাকে বলে? না, দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য বা একই বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বিপরীত বিরোধিতা বলে। যেমন সকল কাক হয় কালো এবং কোনো কাক নয় কালো। 4 নম্বর, সংজ্ঞার্থমূলক এ বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও।
উদাহরণ দিয়েছি, দেখো সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আবর্তনীয়। সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, অর্থাৎ আবর্তিত। অথবা আই বচনের বিবর্তনে বিবর্তিত বচনটি কী হবে? আই বচনের বিবর্তনের বিবর্তিত রূপটি হবে ও বচন হবে। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো। না, ভিতর প্রাকল্পিক বচনের পূর্বককে নিরপেক্ষ হেতু বাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হয়। 6 নম্বর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মুহূর্ত দৃষ্টান্ত দাও। না, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, তার বৃষ্টি হয়েছে, তা সুতরাং মাটি ভিজেছে। অথবা দিয়ে বৈধতা এবং অবৈধতা নির্ণয় করো। যে জীবিত অথবা মৃত সে মৃত, অতএব সে জীবিত নয়। উত্তর কী হবে? বৈধ। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? না, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বা বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ভ শ্রেণী বলে। যেমন মৎস্যকন্যা শ্রেণী, রবি শ্রেণী, আকাশকুসুম শ্রেণী, পক্ষীরাজ ঘোড়া শ্রেণী প্রভৃতি। এগুলো কাল্পনিক, শূন্যগর্ভ, এদের কোনো অস্তিত্ব নেই, তাই এরা শূন্যগর্ভ শ্রেণী বলে। তারপরে হচ্ছে শ্রেণী ব্যবচ্ছেদ কি? না, দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতর শ্রেণী গঠিত হয়, একেই বলা হয় শ্রেণী ব্যবচ্ছেদ। অথবা দিয়ে ভেনচিত্র প্রকাশ করো মৎস্যকন্যা আছে, এটা নিজেরা করে নাও। তারপরে দেখো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি রচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। একটি বচনাকার থেকে প্রাপ্ত এক বা একাধিক বচনকে বলা হয় ওই আকারের নিবেশন দৃষ্টান্ত। যেমন পি একটি আণবিক বচনাকার থেকে রাম হয় মরণশীল, শ্যাম হয় মেধাবী ইত্যাদি বচন পাওয়া যেতে পারে। তারপরে দেখো 10 নম্বর, এ ও বি সত্য এবং এক্স ও ওয়াই মিথ্যা হলে প্রদত্ত বচনাকারের সত্য মূল্য নির্ণয় করো। তার উত্তরটি এখানে করে দিয়েছি। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে, একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? না, সংযৌগিক বচনে একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযৌগিক বচনটি মিথ্যা হয়। কোন অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়। তারপরে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কাকে বলে? পর্যবেক্ষণ ও পরীক্ষণকে বলা হয়। সরল গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? উদাহরণ দাও। না, যে আরোহ অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে বলা হয় সরল গণনামূলক আরোহ অনুমান। উদাহরণ, সমস্ত কাক নিশ্চয়ই কালো, কারণ অন্য কোনো রঙের কাক আমি আজ পর্যন্ত দেখিনি। তারপরে 14 নম্বর, শক্তির অবিনশ্বতার সূত্রটি কি? না, শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। এই সূত্র অনুযায়ী শক্তির দৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, কারণ বা শর্তের সম্বন্ধ, তাহলে উত্তরটি দেখে নাও। কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। 15 নম্বর প্রশ্ন, কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করেন কোন তর্কবিজ্ঞানীরা? না, এক কারণবাদীরা কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করেন। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচনে প্রকাশিত হয়? সদর্থক বচনে। তাহলে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং ভিডিওটি কেউ স্কিপ করবে না। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু উত্তর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ। তারপরে দেখো যে পেজটি আমি করে দিয়েছি, এসি পেজ নম্বর 185। 1 নম্বর প্রশ্ন, যদি অভিপ্সা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে, এটি হলো একটি প্রাকল্পিক বচন। তারপরে 2 নম্বর প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি সত্য। তারপরে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। 4 নম্বর প্রশ্ন, উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় সামান্য বচনের ক্ষেত্রে। তারপরে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। তারপরে 6 নম্বর প্রশ্ন, বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা 19টি। তারপরে 20 নম্বর প্রশ্ন, DIMARIS এই মূর্তিটি বৈধ, এর উত্তরটি হবে চতুর্থ সংস্থান অর্থাৎ ডি এর উত্তরটি। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো প্রধান আশ্রয় বাক্য। তারপরে দেখো শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, কোনটি হবে? না, প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, সকল অ অর্থাৎ এস এবং অ অর্থাৎ পি বচনটি কুলীয় ভাষ্য হলো কোনটা হবে? না, বি এরটা হবে। তারপরে দেখো
16 নম্বর প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে সত্য সত্য। তারপরে বলা হয় খেলা চলবে যদি বৃষ্টি না হয়, বচনটি প্রতিকায়িত রূপ এ হবে। উত্তর অপশন নম্বর এ। তারপরে দেখো পি এবং কিউ এর এই যৌগ বচনটি মিথ্যা হবে যদি, উত্তর হবে অপশন নম্বর এ। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপর 18 নম্বর প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা। কে এক কারণবাদ সমর্থন করেন? কপি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো এ হবে উত্তর, কারণের পরিমাণগত লক্ষণ। তারপরে 23 নম্বর প্রশ্ন, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, না মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো ব্যতিরেকী পদ্ধতি। তারপরে দেখো এখানে এসিকিউ শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেকটি এসিকিউর কিন্তু তোমাদের আমি এখানে সমাধান করে দিয়েছি। তাহলে দেখো প্রথম প্রশ্ন, যুক্তি কাকে বলে? যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে দাবি করা হয়। অথবা দিয়ে অবরোহ যুক্তি বলতে কী বোঝো? না যে যুক্তিতে আশ্রয় বাকি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। তারপরে 2 নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? না যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে সরাসরি ও অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এদের মাঝখানে সাহায্যকারী আর কোনো যুক্তিবাক্য থাকে না তাকে বলা হয় অমাধ্যম অনুমান। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, অসমবিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। না অসমবিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। অথবা দিয়ে যে প্রশ্ন, কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করো। না কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। 4 নম্বর প্রশ্ন, এই বচনটির একটি সরল আবর্তনের উদাহরণ দাও। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আবর্তন, না পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তারপরে প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক আকারের দৃষ্টান্ত দাও। না গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকার হলো যদি পি তবে কিউ, এমন নয় যে পি এরকম হবে। তারপর অথবা বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো? না যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না তখন তা হলো বিসংবাদী বিকল্প। যেমন কুকুরটি জীবিত অথবা মৃত, মানে এখানে জীবিত অথবা মৃত কোনোটি কিন্তু শিওরভাবে বলে দেওয়া নেই, তার জন্য এখানে বিসংবাদী বিকল্প একে বলা হয়েছে। তা এই ভিডিওটির পিডিএফটি যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি তোমাদের আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো ছোটো হাতের ফি লিখবে PHY24 তোমাদের এই পিডিএফটির সম্পূর্ণ পাসওয়ার্ড। তারপরে দেখো 6 নম্বর, বৈধতা অবৈধতা নির্ণয় করো। যদি লগ বাস্তববাদী হয় তবে তিনি দার্শনিক, লগ দার্শনিক, সুতরাং তিনি বাস্তববাদী। তাহলে আদর্শ আকার কী হচ্ছে? যদি লগ বাস্তববাদী হন তবে তিনি দার্শনিক, লগ দার্শনিক, সুতরাং লগ বাস্তববাদী আমরা বলতে পারি। উপরিউক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, ন্যায়টি অনুক স্বীকার জনিত দোষ এ দুষ্ট। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? আগেও একবার বলে দিচ্ছি না, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন মৎস্যকন্যা, রবি শ্রেণী, আকাশকুসুম শ্রেণী, পক্ষীরাস ঘোড়া শ্রেণী প্রভৃতি। অথবা দিয়ে ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? না উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীর বাক্য। SP বার নট ইকুয়াল টু 0। ভেনচিত্রে প্রকাশ করো ভূত নেই, তা ভ সমান শূন্য। বুলিয়ান বিরোধ চতুষ্কোণটি দেখো, নিজেরা করো। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে ও এমন কোনো সিদ্ধান্ত থেকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। সত্য বাক্য কাকে বলে? যে বচনাকার প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারি সত্য তাকে
সত্য সত্য বলা হয়, অর্থাৎ সত্য সিদ্ধ বচনাকারও তোমরা বলতে পারো। অর্থাৎ আপতিক বচনাকার কি রূপ, না যে বচনাকারে সত্য ও মিথ্যা উভয় প্রকার নিবেশন দৃষ্টান্ত থাকে তাকে আপতিক বচনাকার বলা হয়। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তারপরে অথবা যে প্রশ্ন, প্রতীকীর একরূপতা নীতি কাকে বলে? যে নীতি অনুসারে পৃথিবীর সম অবস্থান সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। তারপর 12 নম্বর প্রশ্ন, বৈকল্পিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? না বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? না বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি সার্বিক সংশ্লেষক বচন হয়। সামান্যীকরণ বলতে কি বোঝায়? না যে মানসিক প্রক্রিয়া কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলা হয়। কার্ভেদ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? না কার্ভেদ রিড এর মতে গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অর্থাৎ অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি? মূল ভিত্তিগুলো হলো জড়ের সংরক্ষণ নীতি এবং শক্তির নিত্যতা নীতি। কারণ ও শর্তের মূল পার্থক্য কি? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। তারপরে দেখো কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? না যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। তারপরে দেখো যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটে। এখানে এ বি কি রূপ শর্ত? এখানে এ বি পর্যাপ্ত শর্ত। অথবা দিয়ে বহুকারণ সমন্বয় নীতিটি উল্লেখ করো। বহুকারণ সমন্বয় নীতি হলো সমজাতীয় কার্য সংমিশ্রণ, 2 নম্বর হচ্ছে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। তাহলে তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, এবং তোমরা এরকম ফ্রি পিডিএফে গিয়ে সমস্ত উত্তরপত্রটি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। তো পাসওয়ার্ডটি আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করো এবং পিডিএফটি তোমরা বিনামূল্যে ডাউনলোড করে নাও। তাহলে প্রত্যেকে ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। তার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।